হ্যালো এভরিওয়ান, আরআরবি এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে আজ থেকে আমরা শুরু করছি এনটিপিসির জিকে জিএসের পিওয়াইকিউ এর প্র্যাকটিস সেট। তো এই কোশ্চেনগুলো আমরা জিকে জিএসের যে কোশ্চেনগুলো সেগুলো পিওয়াইকিউ থেকে বেছে বেছে নিয়েছি, যেগুলো সব থেকে ভালো কোশ্চেন সেগুলো আমরা একটা সেটের মাধ্যমে প্র্যাকটিস করব। তো এরকম আমাদের ভিডিও চলতে থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করে দিও। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেইটা হচ্ছে অপশন নাম্বার 1 দেওয়া আছে স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং স্বামী বিবেকানন্দ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 3, আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন আমাদের প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা, যিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে। সালটা ছিল 1867 সাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে পট্টচিত্র শৈল নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি বৈশিষ্ট্য। তো এখানে পট্টচিত্র কোন রাজ্যের একটা জনপ্রিয় শিল্পকলা? অপশান আছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ওড়িশা এবং বিহার। তো পট্টচিত্র যে রাজ্যের সেটা হয়ে যাবে আমাদের আনসার অপশান নাম্বার 3, ওড়িশা হচ্ছে পট্টচিত্রের জন্য বিখ্যাত। এবার বাকি যে কিছু আমাদের পেন্টিংস আছে সেইটা কোনটা, যেমন পট্টচিত্র আমরা ওড়িশা থেকে পেলাম, তাহলে বাকি রাজ্যগুলোর ইম্পর্ট্যান্ট যে পেন্টিংগুলো আছে সেইটা কোনটা কোন রাজ্যের আমরা দেখব। তো প্রথমে দেখো ওয়ারলি পেন্টিং যেটা, সেটা হচ্ছে মহারাষ্ট্রের। গোন্দ পেন্টিং এইটা মধ্যপ্রদেশের, এইটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কলমকারি পেন্টিং হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মধুবনী পেন্টিং হচ্ছে বিহার, এইটাও পরীক্ষায় দেয়। কালীঘাট পেন্টিং এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ফার্ড পেন্টিং রাজস্থান, এইটাও পরীক্ষায় বারবার দেয়। আর পিথোরা পেন্টিং সেটা হচ্ছে আমাদের গুজরাট থেকে বিখ্যাত। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়। তো এইটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছিল আমাদের 1986, অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, এইটা কারেন্ট অ্যাফেয়ার্স, পুরনো পিওয়াইকিউ থেকে নিয়েছিলাম, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা এখন করার আর দরকার নেই। কোশ্চেন নাম্বার 5 বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের অংশ নয় বা 7 সিস্টার্স রাজ্যের সদস্য নয়। তো এখানে আমরা উত্তর পূর্ব ভারতের বা নর্থ ইস্ট ইন্ডিয়ার 7 সিস্টার্স বলতে আমরা 7টা রাজ্যকে জানি, যার মধ্যে দেখো ত্রিপুরা আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, কিন্তু সিকিমটা নাই। তাহলে এখানে আমাদের বলেছে কোনটা পার্ট নয়, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি বা 2 সিকিম হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। এবার যদি আমরা এক নজর দেখে নিই যে আমাদের নর্থ ইস্টের যে 7 সিস্টার যে রাজ্যগুলি বলছি সেগুলো কোনটা কোনটা পড়ে, তাহলে এখানে আমরা বলতে পারি মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং হচ্ছে অরুণাচল প্রদেশ। এই যে 7টা রাজ্য সেইগুলোকে আমরা এক কথায় ভারতের নর্থ ইস্টের 7 সিস্টার্স বলে জানি। কিন্তু এখানে সিকিম দেখো ওয়েস্ট বেঙ্গলের উপরে যেই রাজ্যটা আছে সেইটা হচ্ছে আমাদের এইখানে নর্থ ইস্টের 7 সিস্টার্সের একটা পার্ট নয়। আমাদেরকে কোশ্চেনটা তাই বলেছিল কোনটা 7 সিস্টার্সের রাজ্যের সদস্য নয়, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 2 সিকিম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলেছে আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত। আন্তর্জাতিক বিচার আদালত মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এইটা আমাদের একদমই কমন কোয়েশ্চেন, যেটা এনটিপিসিতে বারবার আসে বা অন্যান্য পরীক্ষায় বারবার আসে। তো এইটা আমাদের সঠিক কোয়েশ্চেন হয়ে যাবে অপশন নাম্বার 1, হেগ হচ্ছে আমাদের যেটা নেদারল্যান্ড অবস্থিত, সেই নেদারল্যান্ডের হেগে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টারটা অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো, বলেছে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি। সুকন্যা সমৃদ্ধি যে যোজনা সেইটা একটা কেন্দ্র সরকার দ্বারা পরিকল্পিত এবং ইমপ্লিমেন্টেড একটা কেন্দ্র সরকার দ্বারা ইমপ্লিমেন্টেড একটা যোজনা বা একটা স্কিম। সেইটা হচ্ছে অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে কন্যা সন্তানদের জন্য একটা ছোট আমানত প্রকল্প। আমানত প্রকল্প মানে হচ্ছে ডিপোজিট স্কিম, মানে ওইখানে কিছু পয়সা একটা কন্যা সন্তানের জন্য জমা রাখা হয়, তারপরে একটা পূর্ণকালীন টাইম শেষে বা মেয়াদ শেষে সেই টাকাটা আমরা তুলে নিতে পারি। এইটা হচ্ছে আমাদের সুকন্যা সমৃদ্ধি যোজনার। তারপরে কোশ্চেন নাম্বার 8 বলেছে কে বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা অর্জন করিবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এই কথাটা যে বলেছিল তিনি হলেন ভগৎ সিং, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে না চন্দ্রশেখর আজাদ। তো এইটা আমরা খুব কমন একটা কোট যে জানি আমরা, বলেছিলেন বালগঙ্গাধর তিলক। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চরমপন্থী নেতা হিসেবে বিখ্যাত। এইটা হচ্ছে আমাদের সেই উক্তিটা, স্বরাজ আমার জন্মগত অধিকার, তিনি বালগঙ্গাধর তিলক হচ্ছে আমাদের চালু করেছিলেন। যিনি কেশরী এবং মারাঠা নামে দুটো পত্রিকা প্রকাশ করতেন।
কেশরী ছিল আমাদের মারাঠি ল্যাঙ্গুয়েজে এবং মারাঠা যে পেপারটা ছিল সেইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল। তিনি গণপতি এবং শিবাজি নামে দুটো উৎসব পালন করেছিলেন। এইটা হচ্ছে বা উৎসব দুটো আমাদের পালন করা শুরু করেছিলেন। এইটা হচ্ছে আমাদের বালগঙ্গাধর তিলকের সম্পর্কে মনে রাখতে হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2020 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো এইটা উত্তর হবে অপশন নাম্বার এ, গুয়াহাটি। এটা একটু নজর দেওয়ার দরকার নেই। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে উবুন্টু কি? উবুন্টু হচ্ছে একটা ম্যালওয়্যার অপারেটিং সিস্টেম, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, না হচ্ছে ওয়েব ব্রাউজার। তো এখানে উবুন্টু যেটা সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপারেটিং সিস্টেম বলতে বোঝায় যে আমাদের কোনো কম্পিউটার, সেটা আমাদের ফোন হতে পারে বা কোনো ল্যাপটপ বা পিসি হতে পারে, সেক্ষেত্রে আমাদের যে মেন সিস্টেমটা আমাদের পুরো অপারেশনটাকে রান করে বা পুরো কম্পিউটার বা মেশিনটাকে রান করায়, সেইটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। ম্যালওয়্যার বলতে আমরা যেটা আমাদের সিস্টেমের জন্য খারাপ, যেমন আমরা ভাইরাস বলি, সেইগুলো হচ্ছে ম্যালওয়্যার। এক্সটার্নাল হার্ড ড্রাইভ মানে হচ্ছে আমরা এক্সটার্নাল মেমোরি চিপগুলোকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ বলতে পারি। আর ওয়েব ব্রাউজার বলতে বোঝায় যে যেই সিস্টেমের মধ্যে আমরা কোনো ইনপুট দিয়ে সেখান থেকে আমরা রেজাল্ট পাই, অর্থাৎ সার্চ ইঞ্জিন হিসেবে আমরা সেইটাকে ওয়েব ব্রাউজারকে দেখতে পারি। তাহলে এখানে আমাদের উবুন্টু হয়ে যাবে একটা অপারেটিং সিস্টেম। অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? তো গোবি মরুভূমি আমাদের অবস্থিত কোন মহাদেশে? ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, না হচ্ছে আফ্রিকা। তো গোবি মরুভূমি আমাদের অবস্থিত এশিয়াতে। এশিয়ার যে চীন দেশটা আছে সেই চীনে হচ্ছে আমাদের চীন, মঙ্গোলিয়া, এই দেশগুলোর আশেপাশে বা এই দেশগুলোর মধ্যে আমরা গোবি মরুভূমিটা দেখতে পাই। যেখানে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে ওইখানে হচ্ছে আমাদের লোয়েস যে পলিমৃত্তিকা বা আমাদের ইয়াংশিকিয়াং নদী থেকে যে পলিমৃত্তিকা বা যে বালিগুলো উড়ে আসে, সেইখানটাই হচ্ছে আমাদের এই গোবি মরুভূমি থেকে ইয়াংশিকিয়াং যে অববাহিকা, সেইখানে আমাদের বালিগুলো উড়ে উড়ে গিয়ে লোয়ের সমভূমির সৃষ্টি করে। তো এখানে আমাদের ইউরোপে, আফ্রিকাতে তো আমরা জানি সবথেকে বিশ্বের বড় মরুভূমি সাহারা অবস্থিত। তাহলে এখানে আমাদের গোবি মরুভূমি যেখানে অবস্থিত সেইটা হবে এশিয়া মহাদেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে কম্পিউটারের কোন অংশকে এর মস্তিষ্ক বলা হয়, বা কম্পিউটারের ব্রেন কোন অংশকে বলা হয়? সিপিইউ, মনিটর, হার্ড ডিস্ক, না হচ্ছে রম। তো এখানে আমাদের সিপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেইটাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলে জানি। মনিটর মানে তো আমরা কম্পিউটারের স্ক্রিন, যেটাতে আমরা আউটপুট দেখতে পাই। হার্ড ডিস্ক মানে হচ্ছে একটা এক্সটার্নাল মেমোরি ডিস্ক, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি ফুল ফর্ম। তাহলে এখানে আমাদের সিপিইউ হয়ে যাবে কম্পিউটারের মস্তিষ্ক। শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তার অপশান আছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং মহারাষ্ট্র। শবরীমালা মন্দির হচ্ছে আমাদের অপশান নাম্বার এ, কেরালা রাজ্যে অবস্থিত। এইরকম আমাদের বিভিন্ন যে বদ্রীনাথের মন্দির, কোণার্কের সান টেম্পল, সেইটা উড়িষ্যা অবস্থিত। এরকমভাবে আমাদের খাজুরাহো টেম্পল, এটা মধ্যপ্রদেশ অবস্থিত। এইরকমভাবে বিভিন্ন যে টেম্পল বিখ্যাত আছে। তারপরে কামাখ্যা টেম্পল, সেইটা হচ্ছে আসামে অবস্থিত। কালীঘাট টেম্পল, এটা ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। এরকম বিভিন্ন বিখ্যাত যে টেম্পলগুলো আছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা কোন রাজ্যে অবস্থিত। তাহলে শবরীমালা যে মন্দির সেটা হচ্ছে কেরল রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের কোন পাসটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে? শ্রীনগর এবং লেহকে যুক্ত করে কোন পাসটি? সেটা অপশন হচ্ছে নাথুলা, বড় লাচালা, জেলেপলা, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, জেলেপলা ইংলিশটা ঠিক আছে, এবং হচ্ছে জোজি এখানে হবে, এটা হবে লা। তাহলে এখানে বলেছে শ্রীনগর এবং লেকে যুক্ত করে, সেইটা হচ্ছে জোজিলা, অর্থাৎ ওখানে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো আমাদের মেজর যে মাউন্টেন পাসেস আছে, সেই মাউন্টেন পাসেস মানে হচ্ছে যেখানে উপত্যকা টাইপের আমাদের ল্যান্ডফর্ম আছে, সেই উপত্যকার ল্যান্ডফর্মে একটা শহর থেকে আরেকটা শহরে কানেক্ট করার জন্য বা কানেকশানের জন্য আমরা একটা উপত্যকা চুজ করি। সেই উপত্যকা দিয়ে আমরা রাস্তা তৈরি করে সেখানে কানেকশানটা বজায় রাখি। তো এখানে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট মেজর পাসেস আছে। সেইটা হচ্ছে আমাদের যদি অরুণাচল প্রদেশে দেখি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের বোমডিলা আছে, সেলা পাস, বুমলা। সিকিমে আছে নাকুলা, নাথুলা, জেলেপলা, এগুলো হচ্ছে। তারপরে যদি আমরা নর্থ ইন্ডিয়াতে যাই, তাহলে উত্তরাখণ্ডে দেখতে পাবো শিবকিলা, এইটা ভালো ইম্পর্টেন্ট। দিফু লেক পাস, এইটা আমাদের উত্তরাখণ্ডে আছে, হিমাচল প্রদেশে। তারপরে নিথিলা, মানা পাস, তারপরে রোহটাং পাস, বারালাচলা পাস,
বানিহাল পাস, পীরপাঞ্জাল পাস, জজিলা পাস, জজিলা যেটা হচ্ছে আমাদের শ্রীনগর এবং লেহর মাঝখানে আছে, তারপরে বুর্জিল পাস, এইগুলো সব আমাদের পাস যেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কোনটা কিসের মধ্যে বা কোন দুটি জায়গার মধ্যে কানেকশানটাকে বজায় করে। এইরকমই সাউথ ইন্ডিয়াতে যদি আমরা কিছু কিছু পাস দেখি তাহলে দেখতে পাবো থলঘাট, ভোরঘাট, চোরলাঘাট এবং পালঘাট। তার মধ্যে থলঘাট, ভোরঘাট এবং পালঘাট এই তিনটি ঘাট সাউথ ইন্ডিয়াতে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান আছে তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক এবং গুজরাট। তো কুদানকুলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেইটা হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এইরকম নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এরকমই রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্রে তারাপুর যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা মহারাষ্ট্রে অবস্থিত। এইরকম আমাদের কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো আমাদেরকে জানতে হবে কোনটা কোন রাজ্যে অবস্থিত। যেমন এখানে আমাদের ম্যাপটা যদি দেখো তাহলে নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন সেইটা হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন সেটা তো নাম থেকে বোঝা যাচ্ছে রাজস্থান, কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন সেইটা মহারাষ্ট্র, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন সেইটাও মহারাষ্ট্র, কৈগা জেনারেটিং পাওয়ার স্টেশন সেটা কর্ণাটক, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন সেইটা চেন্নাই এবং কুদানকুলাম পাওয়ার স্টেশন সেইটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ুতে কুদানকুলাম পাওয়ার স্টেশন এবং মাদ্রাস অ্যাটমিক রিসার্চ সেন্টার বা পাওয়ার স্টেশনটা অবস্থিত। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোশ্চেনগুলো সেট হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে নিচের কোন মহারত্ন কেন্দ্রটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? তাহলে এখানে আমাদেরকে বলছে কোন মহারত্ন এন্টিটি বা কোন মহারত্ন কোম্পানিটি পাবলিক সেক্টরের আন্ডার রয়েছে। পাবলিক সেক্টর মানে হচ্ছে যে এখানে আমাদের সরকার বা গভর্নমেন্টের যে কন্ট্রোল সেইটা বেশি রাদার দেন প্রাইভেট সেক্টর। তার অপশান হচ্ছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড, কোচিন শিপইয়ার্ড লিমিটেড, ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং কোল ইন্ডিয়া লিমিটেড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোল ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে আমাদের একটা মহারত্ন কোম্পানি এবং সেটা হচ্ছে পাবলিক সেক্টরের তালিকায় রয়েছে। তো এখানে আরও কিছু আমাদের টোটাল যে মহারত্ন কোম্পানি সেইটা হচ্ছে টোটাল 14টা আছে, যেখানে 1 নম্বরে আছে ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড। এখানে মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন এখানে 3টে টাইপসের আমাদের কোম্পানিকে ডিভাইড করা হয়। তো আজকের যে সেট সেটাতে আমরা দেখব মহারত্ন কোম্পানি কটা, তারপরের সেটগুলোতে আমরা আস্তে আস্তে ডিসকাস করব যে মহারত্ন, মিনিরত্ন এবং নবরত্ন বললে কাদেরকে বোঝায়। তো এখানে মহারত্ন যে কোম্পানি সেই টোটাল নাম্বার যদি জিজ্ঞেস করে তাহলে সেখানে হয়ে যাবে 14। সেই কোম্পানিগুলো আমাকে এক নজর দেখে নিতে হবে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, গেল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপিসিএল, আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ওএনজিসি ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, পাওয়ার ফাইন্যান্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, রুরাল ইলেকট্রিফিকেশন, স্টিল অথরিটি অর্থাৎ সেল, অয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ওআইএল এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এইগুলো হচ্ছে আমাদের 14টা মহারত্ন যে কোম্পানি তাদের হচ্ছে লিস্ট। নেক্সট কোশ্চেন, বলেছে নিচের কোনটি একক পদার্থের পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অর্থাৎ আমরা কোন যে 4টি ইউনিট দেওয়া আছে টেসলা, জুল, লাক্স এবং মোল, সেই 4টের মধ্যে কোনটা আমরা পদার্থ কতটা পরিমাণ সেইটা মেজার করার জন্য ইউজ করি। তো এখানে আমরা উত্তর পেয়ে যাব মোল। টেসলা যে ইউনিটটা আছে সেইটা হচ্ছে আমাদের লুমিনাস মাপার জন্য ইউজ করা হয়, লাক্সটাও লুমিনাস মাপার জন্য, জুলটা আমাদের তো এনার্জি, আর মোলটা হচ্ছে আমাদের বলি যে এত মোল সাবস্ট্যান্স, সেই মোল মানে হচ্ছে আমাদের একক পদার্থের পরিমাণ মাপার জন্য ইউজ করা হয়। তো এখানে মোলের যে পরিমাণ সেই 1 মোল যে কোনো পদার্থে বা যে কোনো সাবস্ট্যান্সে আমাদের টোটাল যদি আমরা পরমাণু বা অণুর যে নাম্বার সেটা যদি ধরি তাহলে সেইটা আমরা জানি 6.023 × 10⁻23 পরিমাণ আমাদের 1 মোলের মধ্যে পরমাণু বা অণু বর্তমান থাকে। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলেছিল? সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত যে ট্রেন সেইটা আমাদের প্রথম চলেছিল নয়াদিল্লি থেকে বারাণসী জাংশন। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে আকবর ও হেমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো এই ধরনের কোয়েশ্চেন আমাদের সাল রিলেটেড যে কোয়েশ্চেন অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির যে মেজর ব্যাটেলস এবং মেজর যে ট্রিটিগুলো ছিল বা সন্ধিগুলো ছিল তাদের আমরা
কত সালে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, সেগুলো অবশ্যই জানতে হবে, সেখান থেকে হামেশাই কোয়েশ্চেন সেট হয়। তো এখানে আমাদেরকে বলেছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, সেইটা 1556, 76, 1536 না 1526। তো এখানে দ্বিতীয় পানিপথের যুদ্ধের কথা বলেছে, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 1 1556 হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি প্রথম পানিপথের যুদ্ধ বলি, তাহলে সেইটা হয়ে যাবে আমাদের ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে, যেটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তো এখানে আমি একটা লিখে দিয়েছি, সেইটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, সেইটা হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, সেইটা হয়েছিল আকবর এবং আকবরের তরফ থেকে লড়েছিলেন বৈরাম খান, ডিফিটেড করেছিলেন বা হারিয়েছিলেন হেমুকে, এবং সেখানে হচ্ছে সলিডিফিকেশন অফ মুঘল এম্পায়ার, মানে মুঘল এম্পায়ারটা আরও শক্তিশালী হয়েছিল। এবং থার্ড ব্যাটেল অফ পানিপথ, যেটা হয়েছিল 1761 খ্রিস্টাব্দে মারাঠা এম্পায়ার এবং আহমদ শাহ আবদালের মধ্যে, যেখানে মারাঠাদের ডিফিট হয়েছিল এবং স্টেবিলাইজিং দ্য রিজিয়ন, মানে হচ্ছে এখানে আহমদ শাহ আবদালি যেখানে হচ্ছে জয়লাভ করেছিলেন, সেটা হচ্ছে প্রথম ব্যাটেল অফ পানিপথ, সেইটা হয়েছিল 1526, তারপরে সেকেন্ড ব্যাটেল হয়েছিল 1556 এবং থার্ড ব্যাটেল হয়েছিল 1761। এইটা কবে হয়েছিল এবং কাদের কাদের মধ্যে হয়েছিল সেইটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে রাজতরঙ্গিনী রচয়িতা কে? তো এইটা ইতিহাসের খুব কমন কোয়েশ্চেন। রাজতরঙ্গিনী রচয়িতা জয়দেব না কালিদাস, কলহন না চাঁদ বরদই? তো এখানে রাজতরঙ্গিনী রচয়িতা হয়ে যাবে কলহন, যেখান থেকে আমরা কাশ্মীরের যে ইতিহাস সেইটা জানতে পারি। কালিদাসের যে কতগুলো বই আছে সেইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কালিদাসকে আমরা ভারতীয় শেক্সপিয়ার বলে জানি, যেখানে আমরা বলতে পারি যে ঋতুসম্ভব, অভিজ্ঞানম শকুন্তলম, এইসব যে বইগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কালিদাসের লেখা। চাঁদ বরদই যে বই সেইটা হচ্ছে আমাদের পৃথ্বীরাজ রাস। জয়দেবের ছিল গীত গোবিন্দম। এইরকমভাবে আমাদের প্রাচীন যে ইতিহাসের যে লেখক এবং তাদের যে বই, যেমন অষ্টাধ্যায় লিখেছিলেন পাণিনি, এইরকমভাবে আমাদের বইগুলো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের কোন মাধ্যমে শব্দ ভ্রমণ করতে পারে না বা শব্দ ভ্রমণ করা যায় না বা শব্দকে ট্রান্সফার করা যায় না? সাউন্ড ক্যান নট ট্রাভেল। তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে লাইট এনার্জি যেটা থাকে, সেই লাইট এনার্জি ট্রাভেল করার জন্যে আমাদের কোনো মিডিয়ামের দরকার হয় না। তার জন্য লাইট সব মাধ্যমে শূন্য মাধ্যমে যেতে পারে, কিন্তু আমাদের সাউন্ড এনার্জি বা শব্দ যেটা শব্দ যে এনার্জিটা, সেই সাউন্ড এনার্জিটা আমাদের সব সময় একটা নির্দিষ্ট মিডিয়াম দরকার হয়, সেই মিডিয়ামের মধ্য দিয়েই সেটা প্রোগ্রেস করতে পারে। তার জন্য সাউন্ড ট্রাভেল করার জন্য সবসময় আমাদের একটা মিডিয়াম দরকার। সেটা আমরা জানি যে সলিড মিডিয়ামে সাউন্ডের বেগ সব থেকে বেশি, তারপরে লিকুইডে তার থেকে কম, এবং এয়ারের শব্দের বেগটা সব থেকে কম। কিন্তু ভ্যাকিউম বা হচ্ছে শূন্যস্থান যেটা আছে, সেই শূন্যস্থানে আমাদের সাউন্ড ট্রাভেল করতে পারে না। তাহলে এখানে হচ্ছে আমাদের অপশন নাম্বার 1 ভ্যাকাম হয়ে যাবে সঠিক উত্তর। বলেছে ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? এই কোশ্চেনটা মানে বলেছে লংগেস্ট মেনল্যান্ড কোস্টলাইন, মানে হচ্ছে কোন রাজ্যের সবথেকে বেশি বিচ আছে। বিচ মানে হচ্ছে, কোস্টলাইন মানে হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে কোন রাজ্যের বেশি সেইটা বলেছে। অপশান আছে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা এবং কেরালা। তো এখানে আমরা জানি যে গুজরাট যে রাজ্যটা, সেই গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের পরে আমরা বলতে পারি উড়িষ্যা। তো এইরকমভাবে আমাদের গুজরাট হচ্ছে সবথেকে বড় উপকূল রেখা রয়েছে। এখানে আমরা বলতে পারি 9 কোস্টাল লাইন আছে আমাদের ইন্ডিয়ার। টোটাল 9 এমন স্টেট আছে যাদের হচ্ছে কোস্টাল লাইন আছে, যেমন 1 নম্বরে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই যে 9টা যে স্টেট যাদের হচ্ছে সমুদ্রের ধার বরাবর অবস্থিত এবং যাদের হচ্ছে উপকূল রেখা আছে, সেগুলো আমাদের ডাইরেক্ট পরীক্ষা জিজ্ঞেস করে যে হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ কোস্টাল লাইন্স, মানে আমাদের ইন্ডিয়ার টোটাল কটা রাজ্যের উপকূল রেখা রয়েছে, তখন আমাদেরকে লিখতে হবে 9। তো বলেছে গুজরাট হ্যাজ দ্য হাইয়েস্ট লং মেনল্যান্ড কোস্টলাইন অ্যামং ইন্ডিয়ান স্টেটস, দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্টলাইন ইজ বলেছে 7516.6 কিলোমিটার। এইটা হচ্ছে টোটাল আমাদের উপকূল রেখার পরিমাণ টোটাল ইন্ডিয়াতে, যেখানে মেনল্যান্ড হচ্ছে
5422 কিলোমিটার এবং আইল্যান্ড টেরিটরিজ হচ্ছে 2094, মানে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এইগুলো মিলে হচ্ছে 2094 এবং বাকি যে আমাদের 9টা স্টেট, মেন স্টেট, সেই স্টেটের হচ্ছে 5422 কিলোমিটার, সেই দুটো মিলে হচ্ছে আমাদের 7516.6 কিলোমিটার টোটাল উপকূল রেখা। তো এখানে বলছে অন্ধ্রপ্রদেশ অ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ান স্টেটের মধ্যে অন্ধ্রপ্রদেশ হচ্ছে সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড। ফার্স্ট হচ্ছে গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে লোকসভার সদস্যের সর্বোচ্চ শক্তি কত, বা সর্বোচ্চ স্ট্রেংথ বা ম্যাক্সিমাম সিট কত। তো লোকসভার যে ম্যাক্সিমাম সিট সেইটা হচ্ছে আমাদের 550টা। নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়। এইখানে আমাদেরকে মনে রাখতে হবে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া ঘটিত বিভিন্ন রোগ কোন ভাইরাসে হয়, বা সিম্পলি কোনটা ভাইরাসের জন্য হয়, কোনটা ব্যাকটেরিয়ার জন্য হয়, এই ধরনের কোশ্চেন আমাদেরকে খুব দেয়। তাহলে এখানে বলেছে যে 4টে অপশন আছে, কলেরা, টাইফয়েড, চিকেন পক্স এবং যক্ষা, তার মধ্যে ভাইরাসের কারণে হয় আমাদের চিকেন পক্স। তাহলে এখানে অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে দ্য টার্ম সেরিকালচার ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। সেরিকালচার যে শব্দটা সেইটা নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত। 1 নম্বরে বলেছে রেশম চাষ, 2 নম্বরে মাছ চাষ, 3 নম্বরে পাখি চাষ এবং 4 নম্বরে বলেছে মৌমাছি চাষ। তো সেরিকালচার যে ওয়ার্ডটি সেইটা আমাদের রেশম চাষ বা রেশমের যে কীট চাষ সেই রেশম চাষের সাথে সম্পর্কযুক্ত। মাছ চাষের সঙ্গে সম্পর্কযুক্ত যে ওয়ার্ডটা সেইটা হচ্ছে পিসিকালচার, এবং মাছ চাষ, পাখি চাষ এবং মৌমাছি চাষ এগুলোর জন্য সবগুলো আলাদা আলাদা ওয়ার্ড আছে। সেইটা হচ্ছে এপিকালচার মানে হচ্ছে আমাদের মৌমাছি চাষ এবং অ্যাভিকালচার মানে হচ্ছে আমাদের পাখি চাষ। তাহলে পিসিকালচার মাছ চাষ, এপিকালচার মৌমাছি চাষ এবং সেরিকালচার যেটা সেইটা হচ্ছে আমাদের রেশম চাষের সাথে যুক্ত। এইটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, পুরোনো, এটা করার দরকার নেই। তবে বলেছে নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি মাল্টিব্যারেল রকেট সিস্টেম। মাল্টিব্যারেল রকেট সিস্টেম, তো আমাদের ইন্ডিয়ার যে স্যাটেলাইট সিস্টেম বা মিসাইল সিস্টেম, সেই মিসাইল সিস্টেমের সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার। এখানে বলেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এইটা হচ্ছে আমাদের ডিফেন্সের জন্য যত রকম যন্ত্রাদি বা উপকরণ থাকে, সেই যন্ত্রাদি বা উপকরণ আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে সাপ্লাই করে কে মেনলি ডিআরডিও। তো এখানে বলেছে মাল্টিব্যারেল রকেট সিস্টেম ধনুষ, ত্রিশূল, পিনাকা না পৃথিবী। তো এখানে আমাদের পিনাকা যেটা আছে সেইটা হয়ে যাবে অপশন নাম্বার 3 মাল্টিব্যারেল রকেট সিস্টেম, যেটা ডিআরডিও তৈরি করেছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়। হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট, বুলন্দ দরজা না আলাই দরজা। এই 4টির মধ্যে কোনটি কোন রাজ্যে অবস্থিত। তার মধ্যে 3টি হচ্ছে দিল্লিতে অবস্থিত এবং 1টি হচ্ছে দিল্লির বাইরে অবস্থিত। সেই দিল্লির বাইরে কোনটা অবস্থিত সেইটা আমাদেরকে খুঁজতে হবে। তো এইখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 বুলন্দ দরজা, যেটা সেইটা হচ্ছে আমাদের দিল্লিতে অবস্থিত নয়, এইটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। আলাই দরজা যেটা আছে সেইটা হচ্ছে আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, যেটা হচ্ছে আমাদের দিল্লিতে কুতুব মিনারের কাছে অবস্থিত। আর বুলন্দ দরওয়াজা যেটা হচ্ছে সেইটা হচ্ছে গুজরাট যে জয় করেছিলেন সম্রাট আকবর, তার স্মৃতিসৌধ হিসেবে বা তার প্রতীক হিসেবে এইটা বুলন্দ দরওয়াজাটা তৈরি করা হয়েছিল, যেটা দিল্লিতে অবস্থিত নয়। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। বুলন্দ দরওয়াজা মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন, যেটা হচ্ছে ফতেপুর সিক্রি, আগ্রা, উত্তরপ্রদেশ অবস্থিত। এটা বলেছে বুলন্দ দরওয়াজা ওয়াজ বিল্ড টু কমেমোরেট আকবরস ভিক্টরি ওভার গুজরাট। গুজরাট জয়ের প্রতীক হিসেবে সম্রাট আকবর ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশে বুলন্দ দরওয়াজাটা তৈরি করেছিলেন। তাহলে আমাদের কোশ্চেন যেটা ছিল যে কোনটি দিল্লিতে অবস্থিত নয়, সেইটা হয়ে যাবে আমাদের বুলন্দ দরওয়াজা, অপশন নাম্বার 3। মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত সল্ট মাছ বা লবণ সত্যাগ্রহ করেছিলেন। সেই ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত। এইটা খুব একটা ভালো কোশ্চেন, আনকমন কোশ্চেন। তো এখানে যখন আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে, সেটা হয়েছিল 12ই মার্চ থেকে 6ই এপ্রিল। এই কদিনের মধ্যে 12ই মার্চে শুরু হয়েছিল এবং 6ই এপ্রিল ডান্ডিতে গিয়ে মহাত্মা গান্ধী সেইখানে লবণ উৎপন্ন করে সরকারের যে আইন সেইটা অমান্য করে একটা আন্দোলনের সূত্রপাত করেন। সেই আন্দোলনের সূত্রপাত করেছিলেন
ডান্ডিতে সেই আন্দোলনের সূত্রপাত করেছিলেন হচ্ছে সবরমতী আশ্রম থেকে। সেই সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত প্রায় 24 মতো মাইল গিয়ে তিনি লবণ আইনকে ভঙ্গ করে এইটা বোঝাতে চেয়েছিলেন যে আমরা ইংরেজদের আইন বা তাদের নিয়মকানুন মানি না। তো এইখানে বলেছে যে ডান্ডি থেকে সবরমতী আশ্রম থেকে যে ডান্ডি পর্যন্ত গিয়েছিলেন, সেই ডান্ডিতে গিয়ে যে লবণ আন্দোলনটা শুরু হয়েছিল, মানে অফিসিয়ালি সেখানে লবণ তৈরি করে সেখানে সরকারের বিরুদ্ধে একটা আইন অমান্য আন্দোলনের প্রস্তাব বা আইন অমান্য আন্দোলনটিকে কার্যকরী হয়েছিল। বলেছে সেই ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত? তাহলে এখানে অপশান নাম্বার 1 এটা সুরাট, নবসারী, পোরবন্দর না কাছ? তো এখানে আমাদের অপশান নাম্বার বি নবসারী হয়ে যাবে সঠিক উত্তর। এই নবসারীতে আমাদের ডান্ডি জায়গাটা অবস্থিত। কম্পিউটার এবং ইন্টারনেটের ডোমেন সিস্টেমে ইউআরএল এর ফুল ফর্ম কী বা পূর্ণরূপ কী? তো ইউআরএল এর পূর্ণরূপ আমাদের যে কোনো পরীক্ষায় দেয়, ওয়েস্ট বেঙ্গল হোক বা সেন্ট্রাল হোক, যে কোনো পরীক্ষাতে ইউআরএল এর ফুল ফর্মটা আমাদেরকে জিজ্ঞেস করে। তো এইটা ভালো করে মনে রাখতে হবে, সেইটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ এখানে অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। ইউনিফর্ম, এখানে ইউনিভার্সাল না, ইউনিক না, এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে নিচের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন কে? অপশানগুলো আছে নীলম সঞ্জীব রেড্ডি, রাজেন্দ্র প্রসাদ, এস রাধাকৃষ্ণন এবং জাকির হোসেন। তো এখানে আমাদের অপশান নাম্বার এ শ্রী নীলম সঞ্জীবা রেড্ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যিনি ভারতের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতির যে ক্রাইটেরিয়া রাষ্ট্রপতি হওয়ার জন্য, সেইটা হচ্ছে আমাদের মিনিমাম 35 এজ লাগে, তাকে যে কোনো একটা ডিসিপ্লিনে এক্সটিংগুইশ হতে হয়, তাকে কোনো অফিস অফ প্রফিট বা লাভজনক কোনো পদে থাকা চলবে না, এইগুলো হচ্ছে আমাদের, আর তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এইগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের কয়েকটা রিকোয়ারমেন্টস। আর রাষ্ট্রপতির যে নির্বাচন সেইটা আমাদের হয় ডাইরেক্ট নির্বাচন হয় না, সেটা ইনডাইরেক্ট নির্বাচন হয়, আর সেইটা হচ্ছে কলেজিয়াম সিস্টেমের যে নির্বাচন সেইটা হয়, আর সেখানে ফলো করা হয় আমাদের সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের যে সিস্টেম, সেই সিস্টেমটা আমাদের ফলো করা হয়। এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, বাদ দিলাম। তারপর বলেছে নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলসের স্থায়ী সদস্য নয়? তো এখানে আমাদের জানতে হবে যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস যেটা আছে সেইটা 1945-এ তৈরি হয়েছিল। সেই ইউনাইটেড নেশনের কয়েকটা মেন অর্গান আছে, সেইটার মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি। তো এই ইউএনএসসির টোটাল 15টা মেম্বার থাকে। 15টার মধ্যে হচ্ছে 10টা আমাদের নন পার্মানেন্ট মেম্বার আর 5টা হচ্ছে আমাদের পার্মানেন্ট মেম্বার। তো এই বলেছে এই যে 5টা যে পার্মানেন্ট মেম্বার, সেই 5টার মধ্যে এইখানে কোনটা নেই? অপশান আছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান না ফ্রান্স। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জাপান। চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমেরিকা এবং জার্মানি এইগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট মেম্বার, কিন্তু জাপান হচ্ছে পার্মানেন্ট মেম্বার নয়। আমাদের ইন্ডিয়াও পার্মানেন্ট মেম্বার নয়, ইন্ডিয়া হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার। আর যে নন পার্মানেন্ট যে মেম্বারগুলো থাকে তাদের মধ্যে যে 10টা নন পার্মানেন্ট মেম্বার থাকে, তাদের মধ্যে হচ্ছে প্রতি 2 বছর পর পর একটা করে হেড কান্ট্রি অর্থাৎ লিডিং কান্ট্রি চুজ করা হয়। তো এখানে আমরা ইউনাইটেড নেশন সম্পর্কে কিছু যদি জানি, তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এটা তৈরি হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। প্রথমে যে সাইন কান্ট্রি বা ফাউন্ডিং কান্ট্রি ছিল টোটাল 51, মানে প্রথম যেদিন 24 অক্টোবর 1945-এ এটা তৈরি হয়েছিল ইউনাইটেড নেশন, তখন তার সদস্য সংখ্যা ছিল 51টা। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 193 এবং নিউয়েস্ট কান্ট্রি বা সবথেকে লাস্টে যুক্ত হওয়া কান্ট্রি যেটা ইউনাইটেড নেশনে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে সাউথ সুদান। ইউনাইটেড নেশনের বর্তমান যে সেক্রেটারি জেনারেল সেইটা হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস, তিনি হচ্ছেন পর্তুগাল থেকে। ফার্স্ট যে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি ছিলেন ট্রিগভি লি, তিনি ছিলেন নরওয়ে থেকে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোটাল 6টা, অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং হচ্ছে স্প্যানিশ। তো
তো ইউনাইটেড নেশনের যে 6টা মেন অর্গান আছে বা মেন বডি আছে সেটা হচ্ছে যা জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সেক্রেটারিয়েট, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা এর আগে আমরা পড়লাম নেদারল্যান্ডের হেগে যার হেডকোয়ার্টার অবস্থিত, এবং ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। এইটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনের টোটাল 6টা অর্গান বা 6টা হচ্ছে মেন কম্পোনেন্ট। এবার এখানে দেখতে হবে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল, যেটা আমরা পড়ছিলাম। তো ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের যে হেডকোয়ার্টার সেইটাও হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনের মতো নিউ ইয়র্কে অবস্থিত। এটারও ফাউন্ডেশন হয়েছিল বা তৈরি হয়েছিল 24 অক্টোবর 1945, ফার্স্ট সেশন হয়েছিল 1946-এ। বলেছে টোটাল যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার সেইটা 15টা, 5টা পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট। 5টা যে পার্মানেন্ট মেম্বার, সেই 5টা পার্মানেন্ট মেম্বারের মধ্যে আছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড নেশনস। তো এখানে আমি জার্মানি ভুল করে বলেছিলাম। তো এখানে 5টা যে মেম্বার হবে সেইটা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম মানে যেটাকে আমরা লন্ডন বলে জানি বা ব্রিটেন বলে জানি, আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নন পার্মানেন্ট মেম্বারদের মধ্যে হচ্ছে এস্টোনিয়া, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নাইজার, নরওয়ে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডিজ, টিউনিশিয়া এবং হচ্ছে ভিয়েতনাম। এগুলো হচ্ছে আমাদের 10টা নন পার্মানেন্ট মেম্বার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি একটি সিম্বায়োটিক সম্পর্ক দেখায়। তো এখানে আমাদের যে প্ল্যান্ট নিউট্রিশন যদি পড়ো, তাহলে প্ল্যান্ট নিউট্রিশনে আমরা দেখতে পাবো যে সেখানে কিছু কিছু আমাদের রিলেশন থাকে, এমন রিলেশন থাকে যেমন সেগুলোকে হচ্ছে আমরা বিভিন্নভাবে ডিফাইন করি। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে যে যেখানে একজন আরেকজনকে উপরে নির্ভরশীল এবং দুজনেরই লাভ হবে, সেইটা হচ্ছে আমাদের সিম্বায়োটিক রিলেশনশিপ। আর একটা আছে সেইটা হচ্ছে প্যারাসাইটিক রিলেশনশিপ। প্যারাসাইটিক রিলেশনশিপ যেখানে দুটো পার্টিসিপেন্ট থাকবে সেইটা আমরা প্ল্যান্ট নিউট্রিশন বলছি। সিম্বায়োটিক রিলেশনশিপে দুটো পার্টিসিপেন্ট থাকবে এবং দুজনেরই লাভ হবে। প্যারাসাইটিক যে রিলেশনশিপ আছে সেই প্যারাসাইটিক রিলেশনশিপে একজন আরেকজনকে হোস্ট করবে, কিন্তু যে হোস্ট থাকবে তার বডি থেকে নিউট্রিয়েন্টটা যে প্যারাসাইট থাকবে সেই প্যারাসাইটটা শোষণ করবে এবং হোস্টটার কোনো লাভ হবে না। অর্থাৎ প্যারাসাইট যে বা প্যারাসাইটিক যে রিলেশনশিপ সেটাতে একজনের ক্ষতি একজনের লাভ, কিন্তু সিম্বায়োটিক যে রিলেশনশিপ সেই সিম্বায়োটিক রিলেশনশিপে দুজনেরই লাভ হয়। আবার আমরা দেখি যেমন প্ল্যান্ট নিউট্রিশনে অন্য যদি দেখি তাহলে সেইখানে পুষ্টি দেখলে আমরা পাবো পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্র্যাপ যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট মানে হচ্ছে যারা পোকামাকড় ধরে বা বিভিন্ন কৌশলে তারা নিজেদের মধ্যে আয়ত্ত করে সেখান থেকে নাইট্রোজেনটা কালেকশন করে। আর একটা আছে আমাদের হ্যালোফাইটিক পুষ্টি। আর একটা আছে আমাদের যেটা হচ্ছে তোমার মৃত যে গাছপালা বা পশু পাখি থাকে সেইখান থেকে যে গাছপালাগুলো বা নতুন প্ল্যান্টগুলো জন্মায়, যেমন আমাদের বলি যেটাকে আমরা মাশরুম বলে জানি বা বাংলায় যাকে ব্যাঙের ছাতা বলি, সেই ব্যাঙের ছাতাগুলো সবসময় দেখবে যে পচা জিনিসপত্রের উপর হয়। সেই পচা জিনিসপত্রের উপর থেকে তারা নিজেদের নিউট্রিয়েন্টসটা কালেকশন করে। তো এখানে সিম্বায়োটিক যে রিলেশনশিপ সেই সিম্বায়োটিক রিলেশনশিপে একজনের লাভ এবং অপরজনের লাভ হয়। তাহলে এখানে সিম্বায়োটিক রিলেশনশিপ ফানারিয়া, উলোথ্রিক্স, মার্সিলিয়া না লাইকন। তো এখানে আমাদের অপশন নাম্বার বি যেটা আছে সেই অপশন নাম্বার 4 লাইকেনে আমরা সিম্বায়োটিক রিলেশনশিপ দেখতে পাই। তো এখানে আমাদের লাইকেন হচ্ছে একটা হচ্ছে আমাদের অ্যালগি এবং একটি হচ্ছে ফাঙ্গাস। অর্থাৎ ফাঙ্গাস এবং অ্যালগির মিলিত যে সম্পর্ক বা একসাথে থাকার যে সম্পর্ক সেইটাকে আমরা সিম্বায়োটিক রিলেশনশিপ বলি। অ্যালগি যে আছে সে হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, সে খাবার তৈরি করে, সেই খাবারটা একে দেয় অ্যালগি, এবং ফাঙ্গাস আছে ফাঙ্গাসকে দেয়, আর ফাঙ্গাস যেটা থাকে সেই ফাঙ্গাসটা অ্যালগিকে শেল্টার প্রোভাইড করে। তাহলে একজন খাবার তৈরি করে একজনকে দিচ্ছে আর একজন আশ্রয় দিচ্ছে আরেকজনকে। তাহলে এখানে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের লাইকেন। এই লাইকেনের সম্পর্কে আরেকটা তথ্য জানতে হবে যে লাইকেন সবসময় যেখানে বাতাসটা শুদ্ধ থাকে বা পরিষ্কার থাকে, যেখানে এয়ার পলিউশন ঘটে না, সেই জায়গাতে পাওয়া যায়। তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে লাইকেন যেখানে পাওয়া যাচ্ছে তার মানে বুঝতে হবে যে এখানে বাতাসটা পলিউশন থেকে ফ্রি আছে। আর যেখানে বাতাসে আমরা বা যেই পরিবেশে আমরা লাইকেন দেখতে পাবো না সেখানে বুঝতে হবে যে এখানের যে বাতাস সেইটা দূষিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়। মালদ্বীপ, ভারত, ভুটান এবং নেপাল। তো এখানে বিমস্টেকের যে সদস্য সেইটা মালদ্বীপ একটা বিমস্টেকের সদস্য নয়। বিমস্টেক মানে হচ্ছে
আমরা জানবো বিমস্টেকের সম্পর্কে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এইখানে আমাদের এইটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। এবার আমরা দেখব যে এর হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশে। বিমস্টেক এইটা তৈরি হয়েছিল 6ই জুন 1997 সালে। বিমস্টেকের টোটাল যে মেম্বার কান্ট্রি সেইটা হচ্ছে 7টা কান্ট্রির মধ্যে কোন কোন কান্ট্রি আছে সেইটা আমাদের দেখতে হবে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং হচ্ছে থাইল্যান্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপ হচ্ছে বিমস্টেকের একটা মেম্বার কান্ট্রি না। তো এখানে বিমস্টেক নিয়ে খুব কোশ্চেন দেয়, সেখানে আমরা মনে রাখতে হবে বিমস্টেকের টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 7টা, এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশে। প্রথম তৈরি হয়েছিল 6ই জুন 1997-এ। টোটাল কান্ট্রি 7টা, তার মধ্যে হচ্ছে আমাদের ইন্ডিয়া আছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। আর একটা কোয়েশ্চেন দেয় যে এই বিমস্টেকের কোন সদস্য দুটি বা কোন দুটি সদস্য দেশ চায়নার যে বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে, মানে হচ্ছে বিভিন্ন পৃথিবীকে কানেক্ট করার যে রোডের যে ইনিশিয়েটিভ, মানে পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব আফগানিস্তান, এইসব দেশগুলোকে কানেকশান করবে রোড বাই রোড, মানে হাই রোড দিয়ে, সেই ইনিশিয়েটিভের অংশ নয় বিমস্টেকের কোন দুটি দেশ। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে, একটা হবে ইন্ডিয়া আর একটা হবে ভুটান। ইন্ডিয়া এবং ভুটান চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত। এইটা হচ্ছে আরআরবি এনটিপিসি, যে এখানে কখনো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন দেবে, কখনো সোলার সিস্টেম থেকে কোশ্চেন দেবে, এখানে কি দেবে ঠিক নাই। তার জন্য আমাদেরকে এখানে সব কিছু আইডিয়া দেখে বা ওয়ার্ল্ড ম্যাপটা তো অবশ্যই আমাদের লাগবে। যেমন বিভিন্ন যে স্ট্রেটগুলো আছে বা প্রণালীগুলো আছে, যেমন বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী, পানামা খাল, তারপরে কাস্পিয়ান সাগর, কোথায় যে কি দেবে এটা বলা যায় না, তার জন্য আমাদেরকে ওয়ার্ল্ড ম্যাপটা ভালো করে দেখে রাখতে হবে। এই কোশ্চেনটা বলেছে যে দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। ফার্স্ট অপশানে বলেছে চিলি, ইকুয়েটর, ব্রাজিল, ভেনিজুয়েলা, পানামা, সুরিনাম, এবং বলেছে এটা বলেছে গায়ানা বা গুয়েনা, যেটা আমরা জানি গুয়েনা, সুরিনাম এবং প্যারাগুয়ে এবং বলিভিয়া। তো এখানে আমরা সাউথ আমেরিকার যে ম্যাপটা যদি দেখি, তাহলে ব্রাজিল তো তার সবথেকে বড় কান্ট্রি। এবার বাকি যে কান্ট্রিগুলো আছে সেগুলো দেখো প্রায় সবই হচ্ছে সমুদ্রের ধার বরাবর, মানে হচ্ছে তারা কোনোটাই সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত নয়। ব্রাজিল, উরুগুয়ে, চিলি, পেরু, ইকুয়েটর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়েনা, সবই হচ্ছে আমাদের আর্জেন্টিনা, সবই হচ্ছে আমাদের সমুদ্রের সাথে কানেকশান আছে। তাহলে সেগুলো আমাদের স্থলবেষ্টিত বা ল্যান্ডলক বলতে পারি না। কিন্তু এখানে দেখো বলিভিয়া এবং প্যারাগুয়ে যে দুটি কান্ট্রি আমি এখানে বড় করে দেখিয়েছি, সেই দুটো কান্ট্রি বলিভিয়া এবং প্যারাগুয়ে, তাদের কোনো সমুদ্রের উপকূল রেখা নেই। তাহলে এই দুটি দেশ হয়ে যাবে আমাদের সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 4 প্যারাগুয়ে এবং বলিভিয়া, এই দুটি কান্ট্রি সাউথ আমেরিকার সব একদম সম্পূর্ণরূপে চারদিক থেকে স্থলবেষ্টিত। তো এই কোশ্চেনটা আবারও আসার সম্ভাবনা আছে, তো এইটা ভালো করে মনে রাখবে। সাউথ আমেরিকার দুটি দেশ, যেটা প্যারাগুয়ে এবং বলিভিয়া, সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। নেক্সট কোয়েশ্চেন, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? গুরু নানক, গুরু হরগোবিন্দজি, গুরু তেগ বাহাদুর না গুরু গোবিন্দ সিং? তো এখানে খালসা পন্থ তৈরি করেছিলেন শ্রী গুরু গোবিন্দ সিংজি। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। বলেছে পৃথিবী পৃষ্ঠে যদি একজন ব্যক্তির ভর 60 কেজি হয়, তাহলে চাঁদের পৃষ্ঠে একই ব্যক্তির ভর কত হবে? তো এখানে আমাদের নজর রাখতে হবে যে পৃথিবী পৃষ্ঠে যে মানুষের ভর দেওয়া আছে, একটা ব্যক্তির ভর দেওয়া আছে 60 কেজি। এবার বলেছে সেই মানুষটারই ভর বা এখানে মাসের কথা বলেছে, সেইটা চাঁদের পৃষ্ঠে কত হবে। তো এখানে অনেকে ভুল করে, যে আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে যে ওজনটা সেইটা বা যে ওয়েট, সেই ওয়েটটা চাঁদে গেলে 1/6 হয়ে যায়, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে এখানে আমরা সহজে ক্যালকুলেশন লাগিয়ে দিই, 60কে যদি আমরা 1/6 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমরা 10 কেজি পাই। তাহলে চাঁদে সেইটার ওজন হবে 10 কেজি। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমাদের মাস বলেছে, অর্থাৎ ভর বলেছে। এবার আমরা জানি যে কোনো বস্তুর ভর সবসময় একই থাকে, সেটাকে আমরা যেখানেই নিয়ে যাই না কেন, ভর হচ্ছে বস্তুর একটা নিজস্ব ধর্ম। ভর কখনো চেঞ্জ হয় না, সেটা তুমি চাঁদে নিয়ে যাও বা সূর্যে নিয়ে যাও, সেইটা গ্র্যাভিটির ওপরে ডিপেন্ড করে না। এইখানে যদি বলতো যে সেই ব্যক্তির ওয়েট এত কেজি পার এত নিউটন, তাহলে সেইখানে আমরা কেজি ওয়েটের যেহেতু এককটা হয়, নিউটন
হয়, তার জন্য আমরা বলতাম যদি এখানে ওয়েটের কথা বলতো তাহলে সেই ওয়েটটাকে আমরা 1/6 ভাগ করে চাঁদের ওয়েটটা বার করতাম। কিন্তু এখানে বলেছে ব্যক্তির ভর মাস, সেইটা আমাদের কোনো জায়গাতেই বা কোনো ক্ষেত্রেই চেঞ্জ হবে না। তাহলে এখানে আমাদের পৃথিবীতে যদি ব্যক্তির ভর 60 কেজি হয় তাহলে চাঁদের পৃষ্ঠে সেই ব্যক্তির ভর 60 কেজিই হবে, অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? পটেটো রিসার্চ ইনস্টিটিউশন সেটা রাঁচি, লখনৌ, সিমলা না দিল্লি, কোথায় অবস্থিত? তাহলে এই পটেটো রিসার্চ বা জাতীয় আলু গবেষণা কেন্দ্র সেটা আমাদের হচ্ছে সিমলাতে অবস্থিত। এই রকমই কিছু ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউশনের হেডকোয়ার্টার কোথায় সেইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন সেটা নিউ দিল্লিতে অবস্থিত। সেন্ট্রাল রাইস রিসার্চ অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র সেটা কটক উড়িষ্যাতে, এটা আমরা সবাই জানি। সেন্ট্রাল সুগারকেন রিসার্চ ইনস্টিটিউশন কোয়েম্বাটোর, এইটা খুব ইম্পর্টেন্ট। ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার এইটা চেন্নাইতে অবস্থিত। তারপরে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউশন এইটাও খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাজামন্দ্রি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সেন্ট্রাল পটেটো রিসার্চ এটা তো পড়লাম সিমলাতে। সেন্ট্রাল অর্গানিক ফার্মিংয়ের যে রিসার্চ সেন্টার সেটা গাজিয়াবাদে অবস্থিত। তারপর আছে শিপ ব্রিডিং সেন্টার সেটা হচ্ছে হিসার। সেন্ট্রাল যে মিল্ক রিসার্চ সেন্টার সেইটা হচ্ছে আমাদের হরিয়ানার কার্নালে অবস্থিত। কটন রিসার্চ নাগপুর। এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন পোর্ট ব্লেয়ার। ফিশারিজ প্রজেক্টের যে রিসার্চ সেন্টার সেইটা কোচি। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ভোপাল। এরকমভাবে আমাদের যে বিভিন্ন যে রিসার্চ সেন্টারের যে হেডকোয়ার্টার সেগুলো কোথায় অবস্থিত আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে কোশ্চেন বলেছে ইসরো কত সালে মার্স অরবিটার মিশন চালু করেছিল? মার্স অরবিটার মিশন মানে হচ্ছে আমাদের প্রথম যে মঙ্গল অভিযান, সেই মঙ্গল অভিযানটা কত সালে লঞ্চ করা হয়েছিল? 2012, 2015, 14 না 13? তো এইখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে মার্স অরবিটাল মিশনটা লঞ্চ করা হয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের আরআরবি এনটিপিসির পিওকিউ প্র্যাকটিসের ফার্স্ট সেটের 40টা কোশ্চেন। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পুরনো বলে আমরা বাদ দিয়েছি। লাস্টে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষার কয়েকদিন আগে একটা ম্যারাথন করব। তো এই কোশ্চেনটা ছিল আমাদের একটা সেট। তো এরকম ভিডিও যদি আরও পেতে চাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।